আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আবু সাইম। জনপ্রিয় অনুষ্ঠান লিগ্যাল আপডেট উইথ এনটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো স্টুডিওতে আলোচনার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন প্রখ্যাত আইনজীবী জনাব নাশিদ রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাশিদ ভাই ভালো আছেন? আল্লাহর শুকরিয়া ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি তো সবসময় আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত। ধন্যবাদ। প্রিয় দর্শক, বিগত অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে আমরা ইমিগ্রেশন এবং অ্যাসাইলামের আপডেটস এবং ডেভেলপমেন্টস জানিয়ে এসেছি এবং অনেকেই আপনারা আমাদেরকে ফোনে এবং সরাসরি জানিয়েছেন আপনাদের কাছে অনুষ্ঠানটি ভালো লাগছে। অনেকে এমনটি অনুরোধ করেছেন এনটিভি কর্তৃপক্ষের কাছে যেন অনুষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হয়। সেটি যথাসময়ে এনটিভি কর্তৃপক্ষ বিবেচনা করবেন, সেই আশাবাদ আমাদের আছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম ইন্টারভিউজ। দর্শক, আপনারা জানেন ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস সংক্রান্ত আবেদনগুলোতে কখনো কখনো হোম সেক্রেটারি ইন্টারভিউর জন্য আবেদনকারীদেরকে ডেকে থাকেন এবং ইন্টারভিউর পরই একটা ডিসিশন নেওয়া হয়ে থাকে। এই ইন্টারভিউটা কিভাবে আমাদের দর্শকরা, আমাদের যারা ক্লায়েন্ট আছেন, যারা আবেদনকারী আছেন, তারা ফেস করবেন, কিভাবে ভালোভাবে সেটা তারা ট্যাকল করবেন, সে বিষয়ে আজকে জনাব নাশিদ রহমানের সাথে আলোচনা করব। নাশিদ ভাই প্লিজ, এই যে ইন্টারভিউ বিষয়টা, এটা তো আমরা যখন থেকে প্র্যাকটিস করছি, যতদিন ধরে ইমিগ্রেশন রুলস এবং আইনগুলো বলবৎ আছে, সবসময় কিন্তু এটার একটা ইতিহাস রয়েছে যে ইন্টারভিউ নেওয়া হতে পারে, ইন্টারভিউর মাধ্যমে একটা ডিসিশন হোম সেক্রেটারি দিতে পারে, কিংবা আমরা অতীতে দেখেছি যে এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনগুলোতে অধিকাংশ সময় একটা ইন্টারভিউ হতো। তবে সাম্প্রতিক সময়ে ইন্টারভিউয়ের একটা জরুরত তৈরি হয়েছে। এটার পটভূমি কি আমাদের দর্শকদের জন্য ব্যাখ্যা করবেন? জি ধন্যবাদ। আমি আইনগত ভিত্তি যাই। ইমিগ্রেশন আইনে আমার প্যারাগ্রাফ 34 এবং 322 বলে দেওয়া আছে ইমিগ্রেশন অফিসারের ইনহেরেন্ট পাওয়ার আছে, সে ইন্টারভিউ নিতে পারবে, আহ্বান করতে হবে। আমি আবেদনকারী যদি না যাই, অটোমেটিক তার রিফিউজ করার এখতিয়ার আছে। এবং অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের মূল ভিত্তি হচ্ছে ইন্টারভিউ। অ্যাসাইলামের মূল ভিত্তি হচ্ছে ইন্টারভিউ। সুতরাং আমি এই দুটো কি দেখতে পাচ্ছি, এখতিয়ার আছে, না দিলে তা রিফিউজ করতে পারবে। আমরা কি দেখতে পেলাম, এই দেশের কৃচ্ছতা সাধনের জন্য যখন সরকার 2012 সাল থেকে কি করলো, ভিএফএস সহ থার্ড পার্টিকে, ইভেন এখন তো সব অ্যাপ্লিকেশন একটা ফ্র্যাঞ্চাইজ কোম্পানিকে দিয়ে দিয়েছে, ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন, তখন তারা কি করলো, স্কাইপের মাধ্যমে নিচ্ছে। জেনুইননেসের বিষয় আছে, হোস্টাইল এনভায়রনমেন্টের সরকারের যে পলিসি, তাতে হচ্ছে রিফিউজ করতে হবে। যে বিষয়টা আপনি জেনুইননেস বিষয় বলেছেন, ইন্টারভিউর মোট পটভূমিটা আমরা বলতে পারি যে জেনুইননেস টেস্ট, তারা বলছে এভাবে। আজকে আমি যদি ভাগ করে বলি, ভিজিট ভিসার জেনুইননেস যেটা হবে, টায়ার 1 এন্টারপ্রেনারের জেনুইননেস তা হবে না। আবার টায়ার 1 এন্টারপ্রেনারের একজনের ফান্ডের ব্যাপার, একজন ক্যাশ আছে কিনা, আর একজন ট্রান্সফারেবল আছে কিনা, এই তিনটা রিভিউ কিন্তু জেনুইননেস এক না, তিনটা। বিভিন্ন ধরনের চাহিদার উপর নির্ভর করবে হচ্ছে ইন্টারভিউর কলেবর কিংবা ইন্টারভিউর প্রকৃতিটা কি ধরনের। তবে এটা তো আমরা একমত হতে পারি যে নাশিদ ভাই, জেনুইননেস টেস্টটা হচ্ছে মূল ভিত্তি। প্রিয় দর্শক, যে বিষয়টি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের আবেদন আপনি করুন, সেটা অ্যাসাইলাম ক্লেম হতে পারে, হিউম্যান রাইটস ক্লেম হতে পারে, আপনি স্পাউস হিসেবে করতে পারেন, কিংবা পয়েন্টস বেস সিস্টেমের যে কোনো আবেদন, আপনার আবেদনটি সঠিক কিনা, আপনার আবেদনটি জেনুইন কিনা, সেটা পরীক্ষা করবার জন্যই সেক্রেটারি অফ স্টেট আপনাকে ইন্টারভিউতে ডাকছে, কিংবা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসারের কাছে আপনাকে ইন্টারভিউ দিতে হচ্ছে। মনে রাখবেন, ইন্টারভিউ আপনাকে সরাসরি করতে পারে কিংবা স্কাইপের মাধ্যমে হতে পারে। নাশিদ ভাই প্লিজ, পয়েন্টস বেস সিস্টেম নিয়ে একটুখানি বলি। টিয়ার 1 এন্টারপ্রেনিয়ার, একটা সময় ছিল টিয়ার 1 জেনারেল, সেটাতে আমরা যাব না। টিয়ার 1 এন্টারপ্রেনিয়ার কিংবা টিয়ার 2, এই দুটো বিষয়ই তো অনেক সময় আমরা দেখি যে আমাদের ক্লায়েন্টদেরকে ইন্টারভিউতে ডাকা হচ্ছে। এই যে ইন্টারভিউতে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটা কি প্রতিটি ক্ষেত্রেই ঘটে, নাকি কখনো কখনো নাও ঘটতে পারে? নাও ঘটতে পারে। একটা অ্যাপ্লিকেশন দেওয়ার পর প্রথমে যে ইমিগ্রেশন অফিসার আছে অথবা এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার আছে, তিনি দেখেন তার মেরিটস কত। তিনি দেখলেন আমি কাগজে রিফিউজ করে দিতে পারছি, ইন্টারভিউ তো ডাকবে না। যদি তিনি দেখেন যে কাগজে আমি অ্যাপ্লিকেশনটাতে সন্তুষ্ট হতে পারছি, তখন কি ইন্টারভিউতে ডাকার কোনো সম্ভাবনা আছে? কোটা সিস্টেম, আপনি আমার বস, আপনি আমাকে বলছেন নাশিদ রহমান, আপনার 80% রিফিউজ করতে হবে। এই ধরনের কোটা সিস্টেম আছে নাকি? আছে। এমবারুট তো এই জন্য রিফিউজ অলিখিতভাবে, এমবারুট তো এই জন্য তো রিজাইন করলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, গতকালকে তিনি আবার জয়েন করেছেন সরকারে। এখন ওই কোটা দিতে যে তখন তার রিফিউজ করতে হয়। আজকে আমার ভিজিট ভিসা বাংলাদেশ থেকে 80 to 90% রিফিউজ হচ্ছে, ইন্টারভিউ নিয়ে রিফিউজ করে দেয়। তাহলে একটুখানি দর্শকদের উদ্দেশ্যে আরেকটু সুনির্দিষ্টভাবে বলুন যে কোন ক্ষেত্রে সেক্রেটারি অফ স্টেট ইন্টারভিউর জন্য ডাকতে পারে। আমি পয়েন্টস বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন, পয়েন্ট বেস সিস্টেমে আপনি টায়ার 2 তে অ্যাপ্লাই করেছেন, রেসিডেন্সিয়াল মার্কেট লেবার টেস্ট করেছে কিনা, আপনার এমপ্লয়ারের জরুরত আছে কিনা, জেনুইন ভ্যাকেন্সি কিনা, সবাই কেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নেয় টিয়ার 2 তে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, জেনুইন ভ্যাকেন্সি। এখন আরেকটা অসুবিধা হচ্ছে কি, আপনার ইন্টারভিউটা টেলিফোনে না, আপনার অফিসে এসে ভিজিট করবে না জানিয়ে, সেটা
উভয় ক্ষেত্রে হতে পারে। টিয়ার 1 এন্টারপ্রেনিউর ক্ষেত্রে আপনার বিজনেস প্রেজেন্সে চলে আসতে পারে। এই রেসিডেন্সের ক্ষেত্রে ম্যারেজ সাবস্টিটিউশন কিনা বাসায় এসে দেখে, ম্যারেজ অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা দুজন বলেছেন ইসলামিক ম্যারেজ করেছেন, কালচারাল ম্যারেজ করেছেন, লিভ টুগেদার করেছেন, বাসায় এসে দেখবে আছে কিনা। সাত সকালে চলে আসে, এমনটাও আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে কি ইন্টারভিউ ডাকতে পারে, আসতে পারে। তাহলে আমার কি হচ্ছে জেনুইননেসটা অবশ্যম্ভাবী। আমি বলি যে আমাদের লোকরা অনেকে মনে করে হয়ে যাচ্ছে, হবে, এটা করলে বুঝবে না, না, অনেক কাগজপত্র জমা দিয়েছে মনে করলো যে হয়ে গেল। দর্শক, এই বিষয়টি আপনাদেরকে অবশ্যই প্রস্তুতি রাখতে হবে যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের ইন্টারভিউ ডাক আসতে পারে। এমনকি যে সমস্ত ক্ষেত্রে রিলেশনশিপের প্রশ্ন, সেই জায়গাতে আপনার বাসাতেও কিন্তু ইমিগ্রেশন অফিসাররা আসতে পারে, তারা যাচাই বাছাই করে দেখতে পারে যে রিলেশনশিপটা জেনুইন কিনা। সুতরাং ইন্টারভিউর জন্য আপনাদের প্রস্তুতিটা সকল ক্ষেত্রেই আমরা মনে করব আমাদের উপদেশ হবে যে বাধ্যতামূলক। অ্যাবসলিউটলি। আজকে আমি যদি ল্যান্ডমার্ক কেস যেটা এসেছে টায়ার 1 এন্টারপ্রেনারের ক্ষেত্রে যে ট্যাক্স দেয় না, খান কেসটা আজকে এসেছে, আপনারা অবশ্যই অবগত আছেন এই বিষয়ে। মোটামুটি ভাবে অবগত আছি, তবে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটা সাবস্টেন্সটা বলে দিন। খান কেসটা কি হচ্ছে যে আপনারা ট্যাক্স ফার্স্ট অ্যাপ্লিকেশনের সময় যেটা দিয়ে ঘোষণা করেছেন সেটা দেননি, অথবা এক্সটেনশনের সময় যেটা ঘোষণা করেছেন সেটা দেননি। এখন এটার জন্য আপনার আইএলআর যে রিফিউজ করছে, আপনি ট্যাক্সগুলো কিন্তু পরে দিয়ে দিয়েছেন। 1000-এর বেশি এরকম রিফিউজ হয়েছে, এবং গার্ডিয়ান সহ অন্যান্য পত্রিকায় এটা ল্যান্ডমার্ক সব আর্টিকেল এসেছে। তারপরে সাজিদ জাভেদ সাহেব বলছেন আমি এটাকে রিভিউ করব। আজকে সেটার জাজমেন্ট এসেছে। জাজমেন্টে কি বলা হচ্ছে, এস.এম. কাদিরের যেটা টোয়েকে নেওয়া হচ্ছে সে একই প্রিন্সিপাল দিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যদি আপনি ট্যাক্স না দেন, ধরে নেওয়া হবে কি আপনি ট্যাক্স ডজার, আপনাকে সুযোগ দিতে হবে সেক্রেটারি অফ স্টেটের, তুমি ব্যাখ্যা করো, প্লজিবল এক্সপ্লেনেশন দিলেন বা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিলেন। এটার পরে সেক্রেটারি অফ স্টেটের কোনো অবকাশ নেই ওটাকে গ্রহণ না করে, কেন গ্রহণ করবো না যদি রিফিউজ করতে হয় সেটা বলবে, অথবা ইন্টারভিউ নিতে হবে। ইন্টারভিউতে আপনাকে বলতে হবে আপনার অ্যাকাউন্টেন্ট সাহেব কেন ভুল করেছে। বেনিফিট নেওয়ার সময় কিন্তু আপনি ভুল করেন না, 4 টাকা কম দিলে কিন্তু আপনি ধরেন 4 টাকা যখন খুচরা আনেন রেস্টুরেন্ট থেকে সেটা গুনেন, 22,000 টাকার ট্যাক্স দেন নাই কেন, এইটা বিশ্বাস করবে না। এটা আপনার প্রমাণ করতে হবে এটা অনেস্ট মিস্টেক, তুমি পরে দিয়েছো, কখন দিয়েছো, এটা কেন আইলার অ্যাপ্লিকেশনের আগে দিলা, এই ব্যাখ্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই ব্যাখ্যার জন্য তারা ইন্টারভিউতে ডাকতে পারে। তাহলে আপনি বলেছেন যে এস.এম. কাদিরের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটাই খানে এস্টাবলিশড হয়েছে। তাহলে কি আমাদের দর্শকদের জন্য এই যে একটা হার্ডল তৈরি হলো, কারণ সেক্রেটারি অফ স্টেট যদি প্রাথমিকভাবে বলে যে সে আগে ট্যাক্স দেয়নি অতএব সে ডিসিভ করার চেষ্টা করেছে, তাহলে তার এভিডেন্সিয়াল বার্ডেনটা ফুলফিল হয়ে গেল। এভিডেন্সিয়াল বার্ডেন সেক্রেটারি অফ স্টেট ফুলফিল করে ফেললো, তখন সেক্রেটারি অফ স্টেটকে লিগ্যাল বার্ডেনে যেতে হবে, যেখানে আপনাকে ক্লায়েন্ট হিসেবে প্রমাণ করতে হবে যে আপনি কোনো ধরনের ডিসিভ করেননি। প্রিয় দর্শক, এই যে বিষয়গুলো টিয়ার 1 জেনারেল কিংবা টিয়ার 1 এন্টারপ্রেনিউরের ক্ষেত্রে আমরা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে দেখেছি যে অতীতে অনেক অ্যাপ্লিকেশনে রিফিউজ করা হয়েছে যে আগের অ্যাপ্লিকেশনগুলোতে যথাযথভাবে ট্যাক্স রিটার্ন করা হয়নি, যথাযথভাবে ট্যাক্স পরিশোধ করা হয়নি, যেটা ডিক্লেয়ার করা হয়েছিল হোম অফিসের কাছে। এমতা অবস্থায় জেনুইননেস টেস্টের আন্ডারে আবারও ইন্টারভিউর প্রশ্নটা চলে আসে। নাশিদ ভাই, ইন্টারভিউর জন্য ঠিক আছে আমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, এই প্রস্তুতিটা তো আমরা রাখলাম, তাহলে ইন্টারভিউতে আমাদেরকে ডাকা হতে পারে এই জন্যে ঠিক সুনির্দিষ্টভাবে কোন কোন ধরনের প্রস্তুতিগুলো প্রাথমিকভাবে রাখতে হবে? প্রাথমে বলি, আমি একটা উদাহরণ দিই। আমাদের প্রচুর দর্শক টোয়েক জানেন, টোয়েকে তো আমি অভিজ্ঞতা পেয়েছি কেস দেখে দেখে। যাওয়ার সাথে সাথে বলতো কি আমি কিন্তু আগে ইংলিশ দিয়েছি, আমি কিন্তু পরে ইংলিশ দিয়েছি, এটা কিন্তু আমার চোর প্রমাণ করে দিচ্ছে। তোমার বলতে হবে আমি চুরি করে ইংলিশ দেইনি, আমি নিজে দিয়েছি। আমাকে প্রশ্ন করা হচ্ছে তুমি টোয়েকে চুরি করছো কিনা। এই যে আমাদের ক্লায়েন্টদের একটা ধারণা, ভ্রান্ত ধারণা, এটার পেছনে কিন্তু আমি অত্যন্ত সম্মানের সাথে বলছি, এটার পেছনে কিন্তু যারা প্র্যাকটিস করেন, যারা তাদেরকে আপনার উপদেশ দিয়েছেন, তাদেরও কিন্তু অনেকটা দায় দায়িত্ব রয়েছে। আমাকে কিন্তু অনেকবার আমার অনেক ক্লায়েন্ট বলেছেন যে অমুকের কাছে গিয়েছি, তিনি আমাকে বলেছেন যে তুমি যদি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়ে দাও এটা তোমার জন্য উপকার হবে। প্রশ্নটা হচ্ছে যেখানে ডিসেপশনের ইস্যু থাকে, আপনি যদি আগে পরে ইংলিশে আইএলটিএসে আপনি 10-এ 10ও পান, তাতে কি আপনি টয়িক ডিসিভ করেছেন কি করেননি সেটার কোনো জাজমেন্ট তৈরি হতে পারে? অ্যাবসলিউটলি ক্রিমিনাল ব্রাডেনটা ক্রিমিনাল পর্যায়ে। আমি নাশিদ রহমান খুব ভদ্র মানুষ, আমাকে 4 বার গালি দিয়েছে, থাপ্পড় দেয় না, এই জন্য আমি ওইবার থাপ্পড় দিই না, এটা কোনো কথা না। সেক্ষেত্রে তো বিষয়টা হচ্ছে যে আপনি আপনার কনভিনিয়েন্সের জন্য টয়কে ডিসিভ করেছেন। আপনি হয়তো আইএলটিসে আগে ভালো করেছেন, পরবর্তীতে অন্য কোনো পরীক্ষায় ভালো করেছেন, কিন্তু টয়িক দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার সুবিধার জন্য হয়তো আপনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলেন, কিন্তু টয়িকের ক্ষেত্রে কি আমার জাজ আমাকে বলেছে তোমার ব্যাংকে টাকা আছে এর অর্থ কি তুমি ট্যাক্স দিয়েছো? অ্যাবসলিউটলি না। অনেক মানুষেরই তো টাকা থাকে কিন্তু দেখা যাচ্ছে, এবং ট্যাক্স ফাঁকি দেয় সবচেয়ে বেশি টাকাওয়ালারা। জাসিদ ভাই, আপনি একজন টাকাওয়ালা মানুষ, সুতরাং সেক্ষেত্রে আমরা কিন্তু খুঁজতে যাব না আপনি ট্যাক্স দিচ্ছেন কিনা। দর্শক, আপনাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে, নাশিদ ভাই অত্যন্ত সুন্দরভাবে এবং পরিষ্কারভাবে বলে দিয়েছেন।
আপনি কি করেছেন সেটাকে কিন্তু আপনি যথাযথ এভিডেন্স এবং যুক্তি সহ উপস্থাপন করতে হবে। এগুলো বললে হবে না যে হ্যাঁ আমি ইংরেজিতে খুবই ভালো, আমি আগে ইংরেজি দিয়েছি, ভালো করেছি, পরবর্তীতে একটা ইংরেজি টেস্টের প্রশ্ন এসেছে, আমি ভালো করেছি, কিন্তু আমি টয়কে সে কারণে, এই কারণে আপনি টয়কে রিসিভ করেননি, এটা কিন্তু কোনো গ্রাউন্ড হতে পারে না। অ্যাসাইলামে নিয়ে আসি। অ্যাসাইলামে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনার মামলার কাগজ দিয়েছেন, জিডির কাগজ দিয়েছেন, তদন্তকারী কর্মকর্তার নাম জানেন না। জি ভাই তোমার জীবন মরণ জিনিস, তুমি বলছো যে সরকারের দাবি, এখন এই যে তুমি বলছো এই ছাত্রলীগ, এই পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে ছাত্রলীগ করতো, তুমি নামই জানো না, নামই জানে না। তাহলে জাজ কি বলবে? ছিল দ্বিতীয় পর্বে আমি অ্যাসাইলামের ইন্টারভিউ নিয়ে চলে আসবো, তবে যেহেতু আপনি প্রসঙ্গটা টেনে এনেছেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অ্যাসাইলাম, যেটা নাশিদ ভাই প্রথমেই বলেছেন, অ্যাসাইলামের আপনার ক্লেইমের ভিত্তিটাই হবে কিন্তু জাজমেন্ট, অ্যাসেসমেন্ট যা কিছু বলেন সেটা হবে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে। সুতরাং সেখানে শুরু থেকে আদ্যপান্ত, এমনকি আপনি যখন কোর্টে যাবেন তখনও কিন্তু এই যে ইন্টারভিউ কিংবা এভিডেন্স দেয়া, টেস্টিমনি যা কিছুই বলেন সেটার জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে। নাশিদ ভাই, অ্যাসাইলামের ক্ষেত্রে যখন একজন কেউ ক্লেম সাবমিট করবে, ক্লেমটা রেজিস্টার করবে, তারপর থেকেই তো শুরু হয়ে গেল ইন্টারভিউর যে যাতনা, সে যাতনাটা। ইনিশিয়াল যে ইন্টারভিউটা হয়, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি স্ক্রিনিং ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে কি ধরনের প্রস্তুতি আমাদের দর্শকদের? ভেরি বেসিক জিনিস, তোমার নাম কি, তুমি দেশে কিভাবে আসছো, তুমি কোন প্লেনে আসছো, কোন বন্দরে আসছো, তুমি প্রথমে কেন নাও নাই, তুমি প্রেগনেন্ট কিনা, মহিলা হলে তোমার অসুখ আছে কিনা, কি ওষুধ খাও, স্বাস্থ্য ভালো কিনা, কোন বাসায় থাকবা, সেই বাসায় ভাড়া দিতে হবে কিনা, তুমি বাসা চাও কিনা, ভেরি বেসিক 15-20টা কোশ্চেন। জি, তাহলে সেই বেসিক কোয়েশ্চেনগুলো আমাদের দর্শকদের সবসময় প্রস্তুত থাকতে হবে ইনিশিয়াল কিংবা স্ক্রিনিং ইন্টারভিউর জন্য। সাবস্ট্যান্টিভ ইন্টারভিউর যে বিষয়টা আছে সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব দ্বিতীয় পর্বে। আমাদের হাতে অল্প সময় রয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার আগ পর্যন্ত। সেক্ষেত্রে পয়েন্টস বেস সিস্টেমের যে ইন্টারভিউটা, এই 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ডের ভেতর আপনি একটু বলে দেন যে আমাদের দর্শকদের কি ধরনের প্রস্তুতি সবসময় থাকা দরকার। 100% সাবজেক্ট ম্যাটার সম্পর্কে জানতে হবে, কি কোশ্চেন করছেন, সেই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দেন। সেখানে অত্যন্ত রিলেভেন্ট জিনিসটা কি, আমার উত্তর সঠিক কিনা। আপনি আবেদনটা যখন করেছেন তখন তো অনেক ডকুমেন্ট জমা দিলেন, আপিলের কোনো সুযোগ নেই, অ্যাবসলিউটলি। সুতরাং কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন আবেদনটা জমা দিলেন তখন তো অনেক এভিডেন্স আপনি দিয়েছেন, সেটা এভিডেন্সগুলোর উপর আপনার তো প্রস্তুতি থাকতে হবে, 100% জানতে হবে আমি কি জমা দিয়েছি, এবং প্রশ্ন বুঝতে হবে। আমার তাল গাছ বলেছে বট গাছ বললে তো হবে না। জি জি, আমার তাল গাছের উত্তর বলতে হবে। সাধারণত এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলোতে আপনি কোনো ইন্টারপ্রেটার নেয়ারও সে ধরনের না প্রশ্নই আসে না, কারণ আইএলটিএস 5.5 পেয়ে গেছেন, কিসের ইন্টারপ্রেটার? এখন যদি দাবি করেন ইন্টারপ্রেটার লাগবে তাহলে তো প্রাথমিকভাবে আপনার অ্যাপ্লিকেশনের দুর্বলতা প্রমাণিত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে দর্শকদের জন্য যা কিছু এভিডেন্স আছে সেগুলোর উপর দখল থাকতে হবে। দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। তার আগে যে পর্যন্ত আলোচনা হয়েছে তাতে বোঝা গেল যে আপনি যে ক্লেমটি কিংবা আবেদনটি জমা দিয়েছেন সেটার উপর আপনার সম্পূর্ণ দখল এবং আপনার জ্ঞান থাকতে হবে এবং ইন্টারভিউর জন্য প্রস্তুত হবে। বিজ্ঞাপন বিরতির পরে সে আবার আলোচনা করবো।